প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আজকে ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো আমাদের প্রায় কাজে লেগে থাকে। চলুন শুরু করা যাক। আমি এক্সেল ওপেন করে নিচ্ছি। এক্সেলের মধ্যে যে সূত্রগুলো নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব সেই শিটগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। জাস্ট আজকে আমরা সূত্রগুলো বসিয়ে কার্যগুলো সম্পাদন করব। প্রথমত আমরা যে সূত্রটা নিয়ে আলাপ করব, পর্যালোচনা করব, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন, অর্থাৎ একটা লোন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। এখানের মধ্যে প্রথমত আমরা লিখেছি অ্যামাউন্ট অফ লোন, একটা লোনের পরিমাণ। এখানে আমি লিখেছি 1 লক্ষ টাকা। ইন্টারেস্ট রেট এখানে হবে 15%, এবং আমি নিচ্ছি সেটা 3 বছরের জন্য। আমি এই 1 লক্ষ টাকা 15% সুদে নিচ্ছি। এখানে আমাদেরকে বের করতে হবে মান্থলি কত টাকা দিতে হবে, আমাদেরকে সুদে আসলে কত টাকা পরিশোধ করতে হবে, সেই জিনিসটা মূলত আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমাদেরকে মান্থলি পেমেন্টটা যদি বের করতে হয়, সুদে আসলে যদি বের করতে হয়, তাহলে এখানে কিছু কাজ করে নিতে হবে আমাদেরকে। যেমন এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমার 15%। এই 15%টা হচ্ছে আমার 1 বছর সুদ। এই 1 বছর সুদকে আমার 1 মাসে সুদে রূপান্তর করতে হবে। তাহলে 1 বছর সুদ যদি হয়ে থাকে 15% বা 15 টাকা, তাহলে 1 মাসের সুদ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা এই 15%কে যদি আমরা 12 দিয়ে অর্থাৎ 1 বছর দিয়ে ভাগ করি, আমাদের 1 মাসের সুদটা বের হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই 15%টা কত নাম্বার সেলে আছে, আমাদের B4 সেলের মধ্যে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু B4 ভাগ 12, যেহেতু 1 বছর সমান 12 মাস, আমরা 12 দিয়ে ভাগ করলে আমাদের 1 মাসের কত ইন্টারেস্ট আসতেছে সেটা বের হয়ে গেল। এরপর এখানে টার্ম অফ ইয়ার, যেটা অর্থাৎ কয় বছরের জন্য নিচ্ছি আমরা, সেটা হচ্ছে 3 বছর। এই 3 বছরকে আমাদের মাসে রূপান্তর করতে হবে। তাহলে এই 3 বছরকে মাসে যদি রূপান্তর করতে যাই, তাহলে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 1 বছর সমান আমরা 12 মাস, তাহলে 3 বছর সমান আমরা জানি 36 মাস। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সেলটা হচ্ছে B6 সেল। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু B6 ইন্টু 12, যেহেতু 1 বছর সমান 12 মাস। তাহলে আমাদের 36 বের হয়ে গেল। এখন আমাদেরকে বের করতে হবে মান্থলি পেমেন্ট। এই মান্থলি পেমেন্টটাকে আমরা বলি পিএমটি, পিরিয়ডিক পেমেন্ট। এটাকে আমরা বলি পিএমটি বা মান্থলি পেমেন্ট বা পে মান্থলি টাকা, অথবা পিরিয়ডিক পেমেন্ট, যে কত পিরিয়ডে আমি এটা পরিশোধ করব, প্রতি পিরিয়ডে আমি কত টাকা পরিশোধ করব, সেই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে পিএমটি কি? পিএমটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা 15% সুদে যদি আমি 3 বছরের জন্য অর্থাৎ 36 মাসের জন্য নিয়ে থাকি, তাহলে প্রতি কিস্তিতে বা প্রতিটা পিরিয়ডে আমাকে সুদে আসলে কত টাকা পরিশোধ করতে হবে, সেটাকে বলা হয় পিরিয়ডিক পেমেন্ট বা পে মান্থলি টাকা, বা প্রতি মাসে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটার পরিমাণ। তাহলে সেটা আমরা বের করব কিভাবে? তো সেটা বের করার জন্য আমরা পে মান্থলি ঘরে কার্সরটা রেখে উপরের ইনসার্ট ফাংশন আমরা ক্লিক করব। ফর্মুলা বার থেকে ইনসার্ট ফাংশনে ক্লিক করে আমরা এখান থেকে পিএমটিটাকে সিলেক্ট করব। এখানে পিএমটি আমরা দেখি, খুঁজে বের করি আমরা পিএমটিটা সিলেক্ট করে জাস্ট আমরা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে প্রথমে রেটে ঘরে কার্সরটা ব্লিঙ্ক করছে। এই রেটে ঘরে কার্সর রেখে আমরা যে মান্থলি রেটটা বের করেছিলাম, অর্থাৎ 1 মাসের ইন্টারেস্ট কত, সেই ইন্টারেস্টটা ক্লিক করব। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে চলে আসলো B5। এবার আমরা কার্সর রাখবো NPER, নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ কত মাসের জন্য আমি নিচ্ছি, কত সময়ের জন্য আমি নিচ্ছি, সেটা হচ্ছে কি NPR বা নাম্বার অফ পিরিয়ড। তাহলে এখানে নাম্বার অফ পিরিয়ড হচ্ছে কত, 36, অর্থাৎ 36 মাসের জন্য আমি নিচ্ছি, অর্থাৎ 3 বছরের জন্য আমি নিচ্ছি। তাহলে 36 আমি ক্লিক করলাম। এরপর হচ্ছে PV, প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমি কত টাকা লোন নিচ্ছি সেটা। তাহলে আমি নিচ্ছি 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা ক্লিক করলাম। তাহলে বন্ধুরা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, তাহলে রেটে ঘরে কার্সর রেখে আমরা 1 মাসের সুদ কত সেটা আমরা ক্লিক করলাম B5, এবং NPR ঘরে কার্সর রেখে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড কত, আমাদের নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 36। আমরা সেই 36 ক্লিক করার পর B7 আসলো। এরপরে আমরা পিবির ঘরে কার্সর রেখে আমাদের অ্যামাউন্ট অফ লোন কত সেটা আমরা ক্লিক করলাম, অর্থাৎ 1 লক্ষ টাকা। ক্লিক করার পর আসলো B3। এখন জাস্ট আমরা ওকে ক্লিক করলাম। তাহলে ওকে ক্লিক করলে যে কাজটা হলো সেটা হচ্ছে কি, যদি আমি 1 লক্ষ টাকা 15% সুদে 36 মাসের জন্য গ্রহণ করে থাকি, তাহলে প্রতিটা পিরিয়ডে
প্রত্যেকটা কিস্তিতে বা প্রত্যেকটা ইনস্টলমেন্টে বা প্রতিটা মাসে আমাকে ৩,৪৬৬ টাকা ৫৩ পয়সা করে পরিশোধ করে যেতে হবে। এটাকে বলা হয় পিএমটি বা পিরিয়ডিক পেমেন্ট, অর্থাৎ প্রতি পিরিয়ডে আমি কত টাকা পরিশোধ করতেছি সেটা বের হলো। তাহলে এভাবে এখন আমাকে বের করতে হবে টোটাল পেমেন্ট। তাহলে প্রতি পিরিয়ডে যদি আমি ৩,৪৬৬ টাকা পে করে থাকি তাহলে টোটাল আমাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলে এক মাসে আমরা পেমেন্ট করতেছি ৩,৪৬৬ টাকা, তাহলে সেভাবে আমাদের পরিশোধ করতে হবে কত ৩৬ মাস। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু প্রতি পিরিয়ডে যেটা পরিশোধ করতেছি সেটা কোন ঘরে আছে B8 এর ঘরে। তাহলে আমরা লিখতে পারি B8 ইন্টু কত পিরিয়ড ৩৬ পিরিয়ড, তাহলে ইন্টু B7। তাহলে টোটাল আমাকে পরিশোধ করতে হচ্ছে ১,২৪,৭৯৫ টাকা ১৮ পয়সা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম প্রতিটা পিরিয়ডে বা প্রতিটা ইনস্টলমেন্টে আমরা পরিশোধ করতেছি ৩,৪৬৬ টাকা, এইভাবে আমাকে পরিশোধ করতে হচ্ছে ৩৬ মাস। আর ৩৬ মাস আমি পে করতেছি ১,২৪,৭৯৫ টাকা ১৮ পয়সা। এখন আমাকে বের করতে হবে টোটাল ইন্টারেস্ট। তাহলে অতিরিক্ত কত টাকা বা কত টাকা মোট আমি ইন্টারেস্ট পরিশোধ করছি সেটা আমি বের করব। তাহলে সেটা বের করতে গেলে এখানের মধ্যে যে জিনিসটা আমাদের করতে হবে, এই টোটাল পেমেন্ট থেকে আমাকে কি করতে হবে, আমি যে পরিমাণ লোন নিয়েছি সেটা আমাকে বিয়োগ করতে হবে। এখন এখানে বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে টোটাল পেমেন্ট যেই সংখ্যাটা আসছে এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ফিগার। তাহলে এই ফিগার থেকে আমি যদি লিখে থাকি, যেমন এটা আছে আমার B9 এর ঘরে, তাহলে B9 থেকে যদি মাইনাস B3 যদি লিখে থাকি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সূত্র লেখার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিখব ইকুয়াল টু আমাদের প্রথম অংশ কত B9, তাহলে আমরা লিখলাম B9। এখন এখানে যেহেতু B9টা একটা মাইনাস ফিগার, অর্থাৎ B9 আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন ইউজ করতে পারবো না। মাইনাস চিহ্ন ইউজ যদি করে থাকি তাহলে দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করব প্লাস, এরপর হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ লোন, অর্থাৎ কত টাকা আমরা লোন নিচ্ছি ১ লক্ষ টাকা। তাহলে আমরা B3, তাহলে আমাদের এই B9 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে প্লাস B3, তাহলে B9 থেকে B3 মাইনাস করলে যেটাই বের হবে সেটা হবে কি আমার টোটাল ইন্টারেস্ট বা অতিরিক্ত প্রদেয় টাকা। তাহলে অতিরিক্ত কত টাকা দিচ্ছি আমি ২৪,৭৯৫ টাকা ১৮ পয়সা আমাকে অতিরিক্ত দিতে হচ্ছে। তাহলে যদি আমি ১ লক্ষ টাকা যদি আমি লোন নিয়ে থাকি 15% সুদে 3 বছরের জন্য, তাহলে আমাকে অতিরিক্ত ২৪,৭৯৫ টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলে বন্ধুরা এভাবে যদি একটা শীট যদি আমরা তৈরি করে নিয়ে থাকি, তাহলে এখানে অ্যামাউন্ট লোন যদি আমরা চেঞ্জ করি যদি আমরা এখানে লিখে থাকি 2 লক্ষ টাকা যদি লিখে থাকি, তাহলে আমাকে কত আসতেছে, এখানের মধ্যে আমাকে প্রতি ইনস্টলমেন্টে দিতে হচ্ছে ৬,৯৩৩ টাকা এবং টোটাল দিতে হচ্ছে ২,৪৯,০০০ টাকা, আর অতিরিক্ত দিতে হচ্ছে ৪৯,৫৯০ টাকা আমাকে অতিরিক্ত দিতে হচ্ছে। এখন এখানে পিরিয়ডটা কি হতে পারে, কম বেশি হতে পারে। যেমন এই টাকাটা আমি 3 বছর না, আমি 2 বছরের পরিশোধ করব। তাহলে 2, 3-এর জায়গাতে আমি 2 লিখে আমি যদি এন্টার দিয়ে থাকি তাহলে এখানে 24 হয়ে গেল। এখন 2 বছরের জন্য সুদটা কিন্তু আমার যদি 3 বছরের জন্য 15% হয়ে থাকে, তাহলে 2 বছরের জন্য সুদটা অবশ্য কি কম হতে পারে। তাহলে যদি আমি এখানে 10% লিখি, এন্টার দিই, তাহলে কি হচ্ছে আমার ফিগারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 2 বছরের জন্য যদি আমি নিয়ে থাকি তাহলে প্রতি মাসে দিতে হবে ৯,২২৮ টাকা এবং টোটাল দিতে হচ্ছে 2,21,০০০ টাকা এবং 21,০০০ টাকা আমাকে কি দিতে হচ্ছে, অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা সহজে বুঝতে পারলাম যে একটা ফিনান্সিয়াল ফাংশন বা একটা লোন প্রজেক্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এখানের মধ্যে পিএমটিটা আমরা বের করলাম। পিএমটিটা কি, তাহলে পিএমটিটা আমরা বুঝতে পারলাম যে পিরিয়ডিক পেমেন্ট, অর্থাৎ প্রতিটা পিরিয়ডে আমাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে, এটাকে বলা হয় পিএমটি বা পে মান্থলি টাকা বা মান্থলি পেমেন্ট। তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য যদি আমি গ্রহণ করে থাকি, তাহলে প্রতিটা ইনস্টলমেন্টে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটাই পিএমটি বা মান্থলি পেমেন্ট বা পিরিয়ডিক্যাল পেমেন্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা দ্বিতীয় শীটে আসি। দ্বিতীয় শীটের মধ্যে আমরা স্যালারি শীট নিয়ে আমরা কাজ করব। এই স্যালারি শীটের মধ্যে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে, তাদের পদবি দেওয়া আছে, তাদের ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং তারা কোন সিটি দেওয়া আছে এবং তাদের বেসিক দেওয়া আছে, অর্থাৎ মূল বেতনটা তাদের কত টাকা সেটা দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এবং স্যালারি।
তাহলে আমাদের এই হাউস রেন্টটা আমরা বের করবো কীভাবে? এই হাউস রেন্টটা হবে আমাদের বেসিকের উপরে, অর্থাৎ মূল বেতন যা তার একটা পার্সেন্টেজ কী পাবে, সে হাউস রেন্ট হিসাবে পাবে। তো আমরা এখানে অনুমান করে আমরা ধরে নিচ্ছি যে হাউস রেন্টটা পাবে সে বেসিক যা তার 40%, সে কীভাবে হাউস রেন্ট পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু বেসিক। তাহলে বেসিকটা কোন ঘরে আছে আমাদের আছে E4 এ ঘরে, E4 ইন্টু কত পার্সেন্ট? বেসিকের 40%। তাহলে এন্টার দিলে আমাদের বের হয়ে গেল কত? 20,000 টাকা। এরপরে আমরা এখানে যদি অটো হ্যান্ডেল ধরে যদি ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন যখন আসবে ডাবল ক্লিক করলে কি হবে? বাকি রেজাল্টগুলো বের হয়ে যাবে। একইভাবে মেডিকেল অ্যানাউন্সটা আমরা বের করব, এইটাও হবে আমাদের বেসিকের উপরে। তাহলে আমরা লিখি ইকুয়াল টু বেসিক। বেসিকটা আছে আমাদের কোথায়? E4 এ ঘরে আছে আমাদের, E4 ইন্টু ধরি এটা বেসিকের 30%। সে কী পাবে? মেডিকেল অ্যানাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা পাবে। তাহলে 15,000 টাকা সে পাচ্ছে কি? চিকিৎসা ভাতা। এবার প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডও হবে সেম বেসিকের উপরে। তাহলে ইকুয়াল টু বেসিক ইন্টু ধরি 20%। এখানে কম বেশি হতে পারে, আমি আনুমানিক একটা হিসাব আমি ধরে নিচ্ছি 20%। তাহলে আসলো 10,000 টাকা। এবার ট্যাক্সের ক্ষেত্রে আমরা আসি। ট্যাক্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রভিডেন্ট ফান্ড, হাউস রেন্ট সবাই কিন্তু অফিসার, AGM, DGM, MD, পিওন যারা আছে সবাই কিন্তু একই ধরনের পাচ্ছে। কিন্তু এই ট্যাক্সের ক্ষেত্রে আমরা একটা বৈষম্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে যাদের বেতন 30,000 টাকার উপরে তারা দিবে এক ধরনের ট্যাক্স, এবং যাদের বেতন 30,000 টাকার নিচে তারা দিবে এক ধরনের ট্যাক্স। তাহলে সূত্রটা কি লিখতে পারি আমরা? ইকুয়াল টু ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট আমাদের বেসিকটা কোথায়? বেসিকটা আছে E4 এ ঘরে, E4 গ্রেটার দেন ইকুয়াল টু কত বলছি আমি? 30,000। অর্থাৎ বেসিকটা যদি কারো যদি 30,000-এর উপরে বা সমান হয়ে থাকে তাহলে সে দিবে বেসিকের E4 ইন্টু ধরি আমি 10% সে কি দিবে? ট্যাক্স দিবে, কমা। এরপরে এর নিচে যারা আছে অর্থাৎ 30,000 টাকার নিচে যারা স্যালারি পাবে তারা দিবে E4 বেসিক ইন্টু 5%, ব্রেকেট ক্লোজ। তাহলে এখানে দুইটা জিনিস লিখলাম আমি। যদি কারো বেতন যদি কি হয়ে থাকে 30,000 টাকার উপরে বা সমান হয়ে থাকে তাহলে সে বেসিকের উপর দিবে 10%, আর এছাড়া বাকি যারা আছে অর্থাৎ যাদের বেতন 30,000 টাকার নিচে তারা দিবে 5%। এন্টার। এরপরে অটো হ্যান্ডেল ডাবল ক্লিক করি, বাকি এমপ্লয়ীদের ট্যাক্স বের হয়ে গেল। এখন আমাদেরকে বের করতে হবে স্যালারি। তো এই স্যালারির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক আপনি পাবেন, তার সাথে আপনি হাউস রেন্ট পাবেন, তার সাথে আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন, এই তিনটা পাবেন। কিন্তু প্রভিডেন্ট ফান্ড আপনি পাবেন না এবং ট্যাক্স আপনি পাবেন না। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আপনার চাকরি শেষে আপনি পাবেন, আর ট্যাক্সটা আপনাকে তাৎক্ষণিকভাবে আপনাকে কি করতে হবে? ট্যাক্সটা পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে স্যালারিটা বের করবো কীভাবে? ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখব বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, ব্র্যাকেটটা আমি ক্লোজ করছি। এবার আমরা বিয়োগ দেব কি? মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি আমি, দিয়ে প্রভিডেন্ট ফান্ড প্লাস ট্যাক্স, এরপর ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখান থেকে যোগ হচ্ছে কি? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স আপনি পাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ড, আর ট্যাক্সটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। এই যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি? আপনার স্যালারি। তাহলে স্যালারি বের হয়ে গেল, অটো হ্যান্ডেলের উপর ডাবল ক্লিক করেন, বাকি স্যালারিগুলো বের হয়ে গেল। তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা পাচ্ছি, প্রথমটা আব্দুর রহিম, সে MD হিসাবে আছে এবং সে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার ঢাকা সিটির সেই লোক, তার বেসিক হচ্ছে 50,000 টাকা এবং সর্বসকল্য সে পাচ্ছে কত? 70,000 টাকা সে স্যালারি হিসাবে পাচ্ছে। তাহলে এভাবে সহজে আমরা যে কোনো এমপ্লয়ীদের বা যে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের স্যালারি আমরা সহজে নির্ণয় করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা এভাবে শীটটা খাতায় উঠিয়ে, এইভাবে শীটটা আপনার কম্পিউটারে উঠিয়ে তারপর আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। এখন আমরা করব অন্য একটি শীট, সেটার নাম হচ্ছে ফিল্টারিং ডাটাবেস। এই ফিল্টারিং ডাটাবেসটা হচ্ছে, ফিল্টার বলতে আমরা বুঝি ছাকা, আর ডাটাবেস বলতে আমরা কি বুঝি? ডাটাবেস হচ্ছে একাধিক রিলেটেড ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় একটা রেকর্ড। যেমন একাধিক রিলেটেড ফিল্ড বলতে কি? একজন এমপ্লয়ির নাম, তার জেন্ডার কি, সে পুরুষ নাকি মহিলা, এবং তার পদবি কি, সে কোন ডিপার্টমেন্টে জব করে, তার সিটি কি, তার বেসিক কত।
তাহলে কি একটার সাথে কি আছে, আরেকটা কি আছে, সম্পর্ক আছে। এভাবে সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড, এগুলো হচ্ছে এক একটা ফিল্ড, সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা রেকর্ড। যেমন এটা হচ্ছে আব্দুর রহিমের রেকর্ড, এটা হচ্ছে সাদিয়া ইসলামের রেকর্ড, এটা হচ্ছে আব্দুর রহমানের রেকর্ড। তাহলে এ ধরনের একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা ডাটাবেস। আমি আবার বলছি যে একাধিক রিলেটেড ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা রেকর্ড, আর একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা ডাটাবেস। এটা একটা ডাটাবেস। এখন এই ডাটাবেস থেকে যদি আপনি নির্দিষ্ট কোনো রেকর্ড যদি আপনি ছেঁকে বের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ফিল্টারিং ডাটাবেস অপশনটা ব্যবহার করবেন। তাহলে আমরা এই শীটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, ডাটায় যাব। ডাটা গিয়ে এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর প্রত্যেকটা ফিল্ডের সাথে একটা করে কম্বো আসছে। এখন আপনাকে বলা হলো যে ঢাকা সিটির কজন এমপ্লয়ি আছে তাদের ডাটাবেসটা দেওয়ার জন্য বা তাদেরকে পৃথক করার জন্য। তাহলে আপনি কি করবেন, সিটির কম্বোতে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অল আপনি ক্লিক করেন। সবগুলো ফিল্ড থেকে আপনার সবগুলো সিটি থেকে কি হয়ে গেল, আপনার টিকচিহ্ন উঠে গেল। এখন আপনি কাকে বের করতে চান, জাস্ট সেই সিটিটা মার্ক করে দেন। যেমন আমি ঢাকা বের করতে যাচ্ছি, ঢাকাটা মার্ক করে দিলাম, জাস্ট ওকে দিচ্ছি। দেখেন এখানে ঢাকা সিটির এমপ্লয়ীদের ডাটাগুলো শো করলো। এখন আপনি কি করেন, আপনি এগুলোকে সিলেক্ট করেন, শুধু ঢাকা সিটির এই ডাটাগুলোকে সিলেক্ট করেন, বা একটু থেকে আপনি পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এটাকে কপি করেন, কপি করে অন্য এক জায়গাতে আপনি এটাকে পেস্ট করে দেন, চলে আসলো। এখন এখানে আছে কি শুধুমাত্র ঢাকা সিটি এমপ্লয়ীদের ডাটাবেস। এখন আবার কি আপনি সিটির কম্বোতে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করে ওকে দিয়ে দেন। তাহলে আবার কি হচ্ছে, আপনার ফুল ডাটাবেসটা কি করতেছে, শো করতেছে। এবার সিলেকশনটা উঠানোর জন্য আপনি যে কোনো একটা জায়গাতে ডবল ক্লিক করেন, সিলেকশনটা চলে যাবে। আবার আপনাকে বলা হলো যে আপনার কোম্পানিতে কয়জন পুরুষ এমপ্লয়ি বা কয়জন মহিলা এমপ্লয়ি আছে, কজন ফিমেল আছে, কজন মেল আছে, সেটা বের করার জন্য। তাহলে কি আপনি জেন্ডারের কম্বোতে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট অলটা উঠিয়ে দেন। এবার আপনি কাকে বের করতে চাচ্ছেন, ফিমেল, তাহলে ফিমেলটা মার্ক করেন, জাস্ট ওকে দেন। তাহলে ফিমেল কতজন আছে তাদের ডাটাবেসটা বের হয়ে গেল। একইভাবে আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে বা একটু যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে কপি করেন, কপি করে নিচে কোনো এক জায়গাতে কী করেন, আপনি পেস্ট করে দেন, চলে আসলো। আবার কি করেন, আপনি এখানে জেন্ডারের কম্বোতে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে ওকে দেন। পুরো ডাটাবেসটা কী করলো, আবার শো করলো। আবার যদি আপনাকে যদি বলা হয় মেলদেরকে আলাদা করার জন্য, আবার জেন্ডার কম্বোতে ক্লিক করে সিলেক্ট অলটা উঠে দিয়ে জাস্ট মেলটা মার্ক করে দিয়ে ওকে দেন। তাহলে শুধুমাত্র মেল যারা আছে তাদের ডাটাবেসটা শো করলো। এবার আপনি কি করেন, আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন, কপি করে আলাদা একটা জায়গাতে কি করেন, তাদেরকে রেখে দেন। আবার মূল ডাটাবেসে গিয়ে আপনি জেন্ডার কম্বোতে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে ওকে দেন। ফুল ডাটাবেসটা কি করতেছে, শো করতেছে। আর সিলেকশনটা উঠে দেওয়ার জন্য জাস্ট ডাবল ক্লিক করেন, আপনার সিলেকশন উঠে গেল। তাহলে বন্ধুরা দেখেন, এই ডাটাবেস থেকে আমরা কি করেছি, এখান থেকে শুধু ঢাকা সিটির এমপ্লয়ি কারা আছে তাদেরকে বের করেছি ফিল্টারিং করে। আবার এখান থেকে শুধুমাত্র ফিমেল কারা আছে তাদেরকে বের করেছি। আবার এখানে আপনার মেল কারা আছে তাদেরকে বের করেছি। তাহলে একটা ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো রেকর্ড যদি আপনি ছেঁকে বের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ফিল্টারিং ডাটাবেস অপশানটা ব্যবহার করতে হবে। এরপর আপনার কার্য সম্পাদন হওয়ার পরে আপনি জাস্ট কি ডাটা থেকে এই ফিল্টার ক্লিক করেন, তাহলে এই কম্বোগুলো কি আবার হাইড হয়ে যাবে। আবার যখন প্রয়োজন হবে আবার ক্লিক করবেন, আবার কি করবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার ক্লিক করবেন, আবার কি করবেন, শো করবে, আবার ক্লিক করেন, উঠে যাবে। তাহলে এটা হচ্ছে আমার মূল ডাটাবেস। আর এই ডাটাবেস থেকে আমি ফিল্টারিং করে আমি এখান থেকে বের করেছি শুধুমাত্র ঢাকা সিটি এমপ্লয়ি কারা আছে তাদেরকে, আবার বের করেছি কারা মহিলা এমপ্লয়ি আছে তাদেরকে, আবার বের করেছি কারা মেল এমপ্লয়ি আছে, পুরুষ এমপ্লয়ি আছে, তাদের রেকর্ডগুলো আমি ছেঁকে বের করেছি। তাহলে ফিল্টারিং ডাটাবেস হচ্ছে কোনো ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো রেকর্ড ছেঁকে বের করাটাকেই বলা হয় কি ফিল্টারিং ডাটাবেস। আর ডাটাবেস কাকে বলে, একাধিক রিলেটেড ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা রেকর্ড, একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা ডাটাবেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা শিট করব আমরা গুরুত্বপূর্ণ, ট্রেড অ্যানালাইসিস। এই ট্রেড অ্যানালাইসিসটা কি, প্রথম আমাদেরকে সেই জিনিসটা বুঝে নিতে হবে। ট্রেড অ্যানালাইসিস হচ্ছে অতীত এবং বর্তমানের উপর নির্ভর করে ভবিষ্যতে কী ধরনের ব্যবসা বা কী ধরনের উৎপাদন হতে পারে এ ধরনের অনুমান নির্ভর কোনো হিসাব নির্ণয় করে ওই হিসাবকে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়াটাকেই বলা হয় কি ট্রেড অ্যানালাইসিস। আবার বলছি আমি, অতীত এবং বর্তমানের উপর নির্ভর করে
ভবিষ্যতে কী ধরনের ব্যবসা বা কী ধরনের উৎপাদন হতে পারে এ ধরনের অনুমান নির্ভর কোনো হিসাব নির্ণয় করে সে হিসাবটাকে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করাকেই বলা হয় ট্রেড অ্যানালাইসিস। আমি এখান থেকে ধরে নিচ্ছি, যেমন এখানে কিছু ডিভিশন লেখা আছে, এই ডিভিশনগুলোতে 2014, 16, 18 এবং 20 সালে ধরে নিচ্ছি আমি অনুমান নির্ভর আমি ধরে নিচ্ছি ঢাকা ডিভিশনে 2014, 16, 18, 20 সালে ধান উৎপাদন হয়েছে এত মেট্রিক টন। তাহলে 2022 এবং 24 সালে কি পরিমাণ ধান উৎপাদন হতে পারে? ধরে নিচ্ছি 40 এবং 50 মেট্রিক টন। এখন কথা হচ্ছে এই 40 এবং 50 মেট্রিক টন যদি ধান উৎপন্ন হয়ে থাকে তাহলে ঢাকা ডিভিশনের যে পরিমাণ খাদ্যের চাহিদা আছে সেই চাহিদা মিটবে কিনা। যদি না মিটে থাকে তাহলে কি করতে হবে? উৎপাদন কিভাবে বাড়াতে হয় অথবা কিভাবে মজুত করা যায়, কিভাবে আমদানি করা যায় সেই পদক্ষেপটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। আবার অন্যভাবে আমরা ধরে নিচ্ছি যে এখানের মধ্যে ধরে নিচ্ছি আমি 2014, 16, 18 এবং 20 সালে আমার ব্যবসা হয়েছে ধরে নিচ্ছি আমি 40, 35, 60 এবং 70 লক্ষ টাকা। তাহলে 2022 এবং 24 সালে আমার কেমন ব্যবসা হতে পারে? আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে 60 লক্ষ টাকা, আবার ধরে নিচ্ছি এখানের মধ্যে যে 65 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে এই 60 এবং 65 লক্ষ যদি আমার ব্যবসা হয়ে থাকে তাহলে যে পরিমাণ আমার খরচ সেই অনুপাতে ব্যবসা অনুপাতে সেই খরচটা আমি পুষিয়ে উঠতে পারবো কিনা। ধরে নিচ্ছি আমি যে হ্যাঁ হচ্ছে না, আমার যে পরিমাণ ইনকাম হচ্ছে সেটা দিয়ে আমার খরচ মিলিয়ে সব কিছু মিলিয়ে কি হচ্ছে না, আমার পোষাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? পর্যালোচনা করার পরে পদক্ষেপ নিতে হবে কিভাবে ব্যবসাটা আরও গতিশীল করা যায়, কিভাবে ব্যবসা আরও উন্নতি করা যায়, কি পদক্ষেপ নিলে আমার ব্যবসা আরও ভালো হবে সে ধরনের পদক্ষেপ কী করতে হবে? আমাকে গ্রহণ করতে হবে। এভাবে যে কোনো জিনিসের উপর আপনি পর্যালোচনা করে আপনি যে রেজাল্টটা পাবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে? পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমি এটা বের করব কিভাবে? তো বের করার জন্য যে কাজটা করবেন আপনারা এই 2022 এবং 24 সালের নিচে এই ঘর দুটো সিলেক্ট করবেন, যে দুটাকে বলা হয় যে F4 এবং G4। এই সেল দুটো আমি সিলেক্ট করলাম। এই সেল দুটো সিলেক্ট করার পরে আমি ইনসার্ট ফাংশনে ক্লিক করব। ইনসার্ট ফাংশনে ক্লিক করার পরে ইনসার্ট ফাংশনে ক্লিক করার পরে এখান থেকে আমি ট্রেন্ডটাকে বের করে নেব। আমি এখানে ট্রেন্ড পাচ্ছি না, আমি সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে আমি অল দিয়ে দিলাম। অল দিয়ে আমি এখান থেকে ট্রেন্ডটা খুঁজে নিচ্ছি। ট্রেন্ডটা সিলেক্ট করে আমি ওকে দিচ্ছি। এখন এখানের মধ্যে কার্সরটা আছে আমার নন ওয়াই অ্যাক্সিস ঘরে। এই নন ওয়াই অ্যাক্সিস ঘরে কার্সর রেখে আমি প্রথম এই চারটা ইয়ারের ভ্যালু চারটাকে আমি সিলেক্ট করব। চারটা ইয়ারের ভ্যালু চারটা হচ্ছে কি 40, 35, 60, 70। তাহলে এই চারটা ভ্যালু আমি সিলেক্ট করলাম। এরপরে নন অ্যাক্সিস ঘরে কার্সর রেখে আমি প্রথম চারটা ইয়ার সিলেক্ট করলাম। দেন নিউ অ্যাক্সিস ঘরে কার্সর রেখে আমার ভ্যালু না জানা ইয়ার দুইটা অর্থাৎ 2022 এবং 2024 সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে এন্টার প্রেস করব। তাহলে আমার রেজাল্টটা কি হয়ে গেল? বের হয়ে গেল। এবার অটোহ্যান্ডলারে আমি ডাবল ক্লিক করলাম। এরপরে আমি যাব কোথায়? এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে কোথাও সংখ্যা আছে আবার কোথাও সংখ্যা নেই। তাহলে আমি হোমে যাব, হোমে গিয়ে এখান থেকে ডিসক্রিজ ডেসিমিল বা ইনক্রিজ ডেসিমিল আমি ক্লিক করে ফিগারটাকে আমি ঠিক করে নেব। তাহলে এখানে এখন যে রেজাল্টটা আমরা পাচ্ছি এই রেজাল্টটা দেখে এখন আমাদেরকে কি করতে হবে? পর্যালোচনা করতে হবে যে পরিমাণ উৎপাদন বা যে পরিমাণ ব্যবসা আমার হচ্ছে সেই ব্যবসা দিয়ে আমার কি হবে কিনা, আমার পোষাবে কিনা। যদি দেখি যে না আমার পোষাচ্ছে না তাহলে কি করতে হবে? কিভাবে ব্যবসা কিভাবে উন্নতি করা যায় বা উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সেই পদক্ষেপ আমাকে গ্রহণ করতে হবে। আর এটা হচ্ছে কি ট্রেড অ্যানালাইসিস। তাহলে আমরা ব্যবসায়িক যে কোনো কার্যের ক্ষেত্রে, ব্যবসায়িক যে কোনো কর্মের ক্ষেত্রে বা ব্যবসায়িক যে কোনো আমরা কি করতে পারি, যে কোনো জিনিসের ক্ষেত্রে, শুধু ব্যবসা না, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই ধরনের রেজাল্ট বের করে, ফলাফল বের করে সেটার উপর অ্যানালাইসিস করে আমরা পরবর্তী পদক্ষেপ সহজে গ্রহণ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবসায় কী হওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা বা লস হওয়ার সম্ভাবনাটা থাকে না। একইভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। এখানে আরেকটা জিনিস বলে নিতে পারি আমরা, ধরে নেন আপনি ঢাকা বিভাগের মধ্যে গত 14, 16, 18, 20 সালে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 40, 35 এবং 60 এবং 70 সেন্টিমিটার।
এখন আপনি 2022 এবং 24 সালে কী ধরনের বৃষ্টিপাত হতে পারে? ধরে নিচ্ছি আমি 80 এবং 91 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই পরিমাণ যদি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধরে নিলাম যে হ্যাঁ হতে পারে। তাহলে কি করতে হবে আমাকে? যদি এ ধরনের বৃষ্টিপাত হয়, যদি হয়ে যায়, তাহলে আমি যাতে বৃষ্টির পরবর্তী বা বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পারি সে ধরনের পদক্ষেপ আমাকে আগে থেকেই গ্রহণ করতে হবে। তাহলে ট্রেড অ্যানালাইসিস কি? ট্রেড অ্যানালাইসিস হচ্ছে অতীত এবং বর্তমানের উপর নির্ভর করে ভবিষ্যতে কী ধরনের ব্যবসা বা কী ধরনের উৎপাদন বা কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই ধরনের কোনো হিসাব নির্ণয় করাটাকে বলা হয়, হিসাব নির্ণয় করে সেই হিসাবের উপর পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করাটাকে বলা হয় কি? ট্রেড অ্যানালাইসিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে এই শিটগুলোকে, আমরা যে শিটগুলো আমরা তৈরি করেছি এই শিটটাকে সাপোজ আমি প্রটেক্ট করে রাখবো যাতে অন্য কোনো ব্যবহারকারী সহজে কি করতে না পারে, এই শিটটা ব্যবহার করতে না পারে। তাহলে এখন আমরা করতেছি প্রটেক্ট শিট। প্রটেক্ট শিট হচ্ছে কোনো একটা শিটকে প্রটেক্ট করে রাখা যাতে অন্য কোনো ব্যবহারকারী আমার শিটটা দেখতে পারবে কিন্তু সে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। তাহলে সেটা কীভাবে করবো? আমরা রিভিউ শিটে কার্সর রাখার পর আমরা রিভিউতে গেলাম। রিভিউতে গিয়ে আমরা এখানে প্রটেক্ট শিটে ক্লিক করলাম। প্রটেক্ট শিটে গিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি 1234 দিলাম, ওকে দিলাম। আবার রিএন্টার করছি 1234 দিয়ে ওকে দিচ্ছি। এখন যদি এখান থেকে আমি কিছু মুছতে চাই আমি মুছতে পারবো না। এখানে যদি আমি কিছু লিখতে চাই আমি লিখতেও পারবো না। এখান থেকে যদি আমি কোনো কিছু কপি করতে চাই আমি সেটাও করতে পারবো না। আমি কপি ক্লিক করলাম, এখানে আমি পেস্ট ক্লিক করলাম, পেস্টও হচ্ছে না। তাহলে আমরা যে কোনো শিটকে কি করতে পারি? সুরক্ষার জন্য প্রটেক্ট করে রাখতে পারি। তাহলে প্রটেক্ট করে রাখলে কি হবে? কেউ এই শিটটার কোনো ধরনের মডিফাই, কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের বিয়োজন, কোনো ধরনের ডিলিট বা কোনো জিনিস সংযুক্ত করা তার পক্ষে সম্ভব হবে না, কিন্তু জাস্ট সে শিটটা পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে এভাবে আমরা প্রটেক্ট করে রাখতে পারি। আবার যদি আপনার প্রয়োজনের খাতিরে যদি আপনি আনপ্রটেক্ট করতে চান, আপনি যদি লিখতে চান তাহলে আপনি কীভাবে লিখবেন? তাহলে সেক্ষেত্রে আনপ্রটেক্ট শিটে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এন্টার দিবেন। এরপর আপনি এখানে ইচ্ছা হলে চেঞ্জ করেন। আমি এখানে চেঞ্জ করতেছি, চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনি চেঞ্জ করেন, আপনার ডাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রটেক্ট করে রাখতে পারি, আবার আমাদের প্রয়োজনের খাতিরে আমরা সেটাকে আনপ্রটেক্টও করে রাখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন করব পার্সেন্টের চার্ট। আমি পার্সেন্ট চার্টটা ওপেন করলাম। এখানের মধ্যে আমি কিছু ডিভিশন লিখেছি, কিছু ইয়ার লিখেছি। এখানে ধরে নিচ্ছি আমি এই ডিভিশনগুলোতে 2014, 16, 18 এবং 20 সালে পাশের হার ছিল এত এবং এত এবং এত পার্সেন্ট। তাহলে এই টোটাল এই 4 সেশনে বা 4টা ইয়ারে যে পরিমাণ পাশের হার ছিল, এই পাশের উপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশে যে পরিমাণ পাশের হার ছিল সেই পাশের উপর ভিত্তি করে ঢাকা, চিটাগাং, কুমিল্লা, বরিশাল এবং সিলেট ডিভিশন কার অবস্থান কোন পজিশনে আছে সেই জিনিসটা আমরা এখন বের করব। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি ঢাকা বিভাগের এত সালে পাশের হার, এগুলো চট্টগ্রাম বিভাগের, কুমিল্লা বোর্ডের, এভাবে। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই সমগ্র এই বোর্ডগুলোতে যে পরিমাণ পাশের হার সেই পাশের উপর ভিত্তি করে এই 4 বছরে যে পরিমাণ পাশ করেছে সেই পাশের উপর ভিত্তি করে কোন বোর্ডের অবস্থান কত সেই জিনিসটা আমাকে বের করতে হবে। তো সেই জিনিসটা বের করার জন্য প্রথমে আমাদেরকে প্রত্যেকটা বোর্ডের টোটাল বের করতে হবে। তাহলে টোটাল কি? এখানে টোটাল বলতে আমরা যেটা বলছি সেটা হলো আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে বসাবো। তাহলে যোগকে কি বলা হয়? সাম। তাহলে সাম কি? সাম হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা সামের সূত্র লিখছি, এগুলো সাম, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল, ফার্স্ট সেলটা হচ্ছে কি? ফার্স্ট সেল হচ্ছে আমার B4, এরপর হচ্ছে আমার ক্লোন আমার E4, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার টোটালটা বের হয়ে গেল। এটা হচ্ছে সামের সূত্র। সাম কি? সাম হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যবর্তী সংখ্যাগুলোর যোগফল। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, সহজ উপায় হচ্ছে জাস্ট আমরা কার্সরটা রাখলাম চট্টগ্রাম ডিভিশনের এই টোটালগুলো আমরা বের করব। আমরা এখানে সূত্রটা না লিখেও কী করতে পারি? এখানে কার্সর রেখে জাস্ট গ্রুপ কমান্ড থেকে অটো সামের ক্লিক করেন, অটো সাম জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে সেলগুলো বসে গেছে। যেমন এখানে কি B5
ক্লোন E5, জাস্ট আপনি এন্টার প্রেস করেন, বাকি রেজাল্টগুলো বের হয়ে গেল। এরপর কি অটো হ্যান্ডের উপর ডাবল ক্লিক করেন, টোটাল চলে আসলো। এখন এই টোটালগুলোর টোটাল আমাকে বের করে এখানে বসাতে অবস্থা গ্র্যান্ড টোটাল। তো এই গ্র্যান্ড টোটালের জন্য সূত্র একই, ইকুয়াল টু সাম F4 ক্লোন F8, এভাবে করতে পারেন। অথবা কি অটো সামে ক্লিক করেন যে F4 ক্লোন F8 অটোমেটিক চলে আসছে, জাস্ট আপনি এন্টার প্রেস করেন, তাহলে কি হয়ে গেল, টোটাল বেরিয়ে গেল। তাহলে এই সমগ্র ধরে নিচ্ছি সমগ্র বাংলাদেশে এই 4টা সেশনে যে পরিমাণ পাশের হার সেটা হচ্ছে কত, সেটা টোটাল হচ্ছে কি 790। এই 790 সমান হচ্ছে কি এই সবগুলো বোর্ড। এখন কোন বোর্ডের অবস্থান কত বা কোন বোর্ডের পার্সেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। তো সে বের করার জন্য আমি পার্সেন্টে কার্সর রাখি। পার্সেন্টে কার্সর রাখার পরে আমাকে লিখতে হবে ইকুয়াল টু ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড আছে আমার F4 ভাগ F9 ইন্টু 100%, যেহেতু আমি পার্সেন্ট বের করবো 100% দিতে হবে। এখন আমি যদি এন্টার দিই, আমার রেজাল্টটা বেরোলো 0.01 ভগ্নাংশ আকারে আসলো, এটাকে আমি পার্সেন্টেজ করে নিচ্ছি, অর্থাৎ 20%। এখন যদি আমি এখানে ড্রাগ করি অথবা এই অটোনের উপর ডবল ক্লিক করি, আমার বাকি রেজাল্টগুলো বের হওয়ার কথা কিন্তু বের হবে না। আমি ডবল ক্লিক করতেছি, দেখেন এখানে রেজাল্টগুলো আসে নাই। কেন আসে নাই সেটা হচ্ছে এখানে আমরা যে সূত্র লিখেছি F4টা হচ্ছে ঢাকা বোর্ডের টোটাল, আর F9 হচ্ছে গ্র্যান্ড টোটাল। F2টা হচ্ছে গ্র্যান্ড টোটাল, আমি এখানে লিখি গ্র্যান্ড টোটাল, অর্থাৎ টোটালের টোটাল গ্র্যান্ড টোটাল। এখন আমি ঢাকা বোর্ড দিয়ে এই গ্র্যান্ড টোটালকে ভাগ করতেছি, অর্থাৎ আমরা F9কেই ভাগ করব কি একবার ঢাকা বোর্ড দিয়ে, একবার চট্টগ্রাম বোর্ড দিয়ে, একবার কুমিল্লা বোর্ড দিয়ে, অর্থাৎ F4 দিয়ে, F5 দিয়ে, F6, F7, F8, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড দিয়ে আমরা এই গ্র্যান্ড টোটালকে ভাগ করব। কিন্তু যখন আমরা প্রথমটা আমাদের ঠিক আছে F4 ভাগ F9, কিন্তু এখানে যখন যাচ্ছি হয়ে যাচ্ছে F10, অর্থাৎ এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা চেঞ্জ হতে পারবে না। এই চেঞ্জ যাতে না হতে পারে সেক্ষেত্রে সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই সেলটাকে অর্থাৎ F9কে কি করতে হবে, আমাকে অ্যাবসোলিউট করতে হবে। তাহলে অ্যাবসোলিউট কি, অ্যাবসোলিউট হচ্ছে কোনো একটা সেলকে বা কোনো একটা সেলের মানকে কি রাখা, কনস্ট্যান্ট রাখা, স্থির রাখা, অ্যাবসোলিউট রাখা, মূল হিসাবে রাখা, যাতে ওই সেলের মান কি না হতে পারে, কখনো পরিবর্তন না হতে পারে। তাহলে কোনো একটা সেলকে যদি আমরা অ্যাবসোলিউট করতে চাই, কোনো একটা সেলকে যদি আমরা অপরিবর্তনীয় রাখতে চাই, তাহলে আমরা ওই সেলের মাঝখানে কি করব, একটা ডলার সাইন ইউজ করব। তাহলে F এবং 9 মাঝখানে আমি কার্সর রাখলাম, কার্সর রেখে শিফট চেপে কিবোর্ড থেকে ডলার সাইনটা প্রেস করলাম। তাহলে কি হয়ে গেল, আমার এই সেলটা অ্যাবসোলিউট হয়ে গেল। এই F9 যখন যেখানে যাই না কেন সবখানে F9ই থাকবে। F9 কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আমি এন্টার দিচ্ছি, এরপরে 20% কার্সর রেখে জাস্ট ডাবল ক্লিক করতেছি এই অটো হ্যান্ডেলের মধ্যে, দেখেন বাকি রেজাল্টগুলো বের হয়ে গেছে। এখন যদি আমি এখানে কার্সর রাখি, দেখেন F9, যদি আমি এখানে কার্সর রাখি এখানে F9, এখানে যদি কার্সর রাখি এখন F9, অর্থাৎ এই F9টা কি হয়নি, এটার ভ্যালুটা কি হয়নি, চেঞ্জ হয়নি। এটা যখন যে ঘরে থাকে না কেন সবখানে F9 রয়ে গেছে। তাহলে এখানে যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে কি আমরা এই গ্র্যান্ড টোটালকে অ্যাবসোলিউট করছি এই জন্য যাতে এই F9-এর মানটা কি না হয়, কখনো চেঞ্জ না হয়, যেখানে যায় না কেন সবখানে F9ই থাকে। তাহলে অ্যাবসোলিউট করার জন্য আমাদের নিয়ম হচ্ছে জাস্ট ওই সেলের মাঝখানে কি করব, আমরা একটা ডলার সাইন ইউজ করব। তাহলে ওই সেলের মানটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে, কখনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের কি হয়ে গেল, রেজাল্টটা বের হয়ে গেল। তাহলে আমাদের এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20%, 19%, 20, 24 এবং 18%, অর্থাৎ এই 4 বছরে যে পরিমাণ পাশে হার ছিল সেই পাশের উপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশে পাশের উপর ভিত্তি করে এই বোর্ডগুলোর অবস্থান এত পার্সেন্ট। এখন এটাকে আমরা কি করব, একটা চার্ট আকারে রূপান্তর করব। চার্ট আকারে রূপান্তর করার জন্য আমরা জাস্ট টেবিলে কার্সরটা রাখি, রাখার পরে আমরা ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে এখান থেকে অনেকগুলো আছে, কলাম আছে, লাইন আছে, পাই আছে, বার, এরিয়া অনেকগুলো আছে। আমি পাইতে ক্লিক করলাম, এখান থেকে যেমন একটা স্টাইল সিলেক্ট করলাম। স্টাইল সিলেক্ট করার পরে এটাকে একটু সরিয়ে নিচ্ছি আমি এদিকে। এখান থেকে আমি সিলেক্ট ডাটা ক্লিক করব, গ্রুপ কমান্ড থেকে সিলেক্ট ডাটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর প্রথম আছে কি আমার যে সিরিজ নেম, এই সিরিজ নেমটা আমি 2014 থেকে 2020 পর্যন্ত সিলেক্ট করলাম। এরপর আসে সিরিজ ভ্যালু।
সিরিজ ভ্যালু বলতে আমি যে পার্সেন্টগুলো বের করেছি এই পার্সেন্টগুলো। এখন আবার এখানে ক্লিক করে এই লাল সিম্বলটাতে ক্লিক করে এক্সপ্যান্ড করে নিচ্ছি, তারপর ওকে দিচ্ছি। এখন এই ডান পাশ থেকে হরিজন্টাল ক্যাটাগরি থেকে আমি কি করি, আবার এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর এখানে আছে অ্যাক্সিস লেভেল রেঞ্জ, সেটা হচ্ছে আমার ডিভিশনগুলোর নামগুলোকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে জাস্ট ওকে দিচ্ছি, আবার ওকে দিচ্ছি। এখন আমার রেজাল্টটা এভাবে আসলো। এখন জাস্ট এই চার্ট লেআউট থেকে আমি এখান থেকে পার্সেন্টটা ক্লিক করি। দেখেন পার্সেন্ট ক্লিক করার পরে এখানের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে কোন বোর্ডের অবস্থান কত সেটা চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ভ্যালু যদি চেঞ্জ করি, যেমন ঢাকার মধ্যে সাপোজ আমি দিলাম 20, এখানে দিলাম 15, দেখেন আমার চার্ট চেঞ্জ হচ্ছে। এখানে দিলাম সাপোজ 20, এখানে দিলাম 20, দেখেন ঢাকা বোর্ডটা আমার কী হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার যদি এখানে যদি আমি এটাকে সিলেক্টকে যদি আমি সাপোজ করলাম 80, একটু করে 80, একটু করে 80, দেখেন সিলেক্টটা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ চার্টটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে কি করতে পারি আমরা, যে কোনো কিছু চার্ট আকারে যে কোনো কিছু আমরা চার্ট আকারে প্রদর্শন করতে পারি, সেটা হোক জনসংখ্যা হোক, সেটা আমার বিক্রি হোক বা যেটা হোক না কেন, সেটাকে আমরা এভাবে আমরা চার্ট আকারে প্রদর্শন করতে পারি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি প্র্যাকটিস করেন ভিডিওগুলো দেখে দেখে, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।